ধারাপাত চ্যানেলে আপনাকে স্বাগত। সঞ্জয় দত্তের জীবন এবং কেরিয়ার অন্য যে কোনো বলিউড অভিনেতার জীবন থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে একসময় মানুষ তাকে ড্রাগ এডিক্ট হিসাবে দেখত, অন্যদিকে সঞ্জয় দত্তকে দেশদ্রোহী হিসাবেও জানত দেশের মানুষ। মাদকাসক্তি চরম পর্যায়ে পৌঁছে যায়। তাকে মাদকাসক্তি থেকে বের করার জন্য বিদেশে রিহ্যাব সেন্টারে পর্যন্ত পাঠাতে হয়েছিল। তার বাড়ি থেকে একসময় উদ্ধার হয় AK-47, যার জন্য সঞ্জয় দত্তের বিরুদ্ধে টাডা আইনে মামলাও করা হয়। এত কিছু সত্ত্বেও দর্শক মহল এখনও কেন তাকে এত ভালোবাসেন? কি আছে এই সঞ্জু বাবার মধ্যে? চলুন জানবো আজকের এই ভিডিওতে। তবে বলে রাখি, সঞ্জয় দত্তের জীবন কিন্তু একটি ফিল্মের গল্পের থেকে কোনো অংশে কম নয়, যেখানে আমরা দেখতে পাই রোমান্স, অ্যাকশন, ইমোশন, এসব কিছুই। ধারাপাতের আজকের এপিসোডে সঞ্জয় দত্তের জীবন সম্পর্কে এমন 50টিরও বেশি তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা এর আগে হয়তো আপনারা কখনোই শোনেননি। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সঞ্জয় দত্তের পিতার নাম সুনীল দত্ত এবং মায়ের নাম নার্গিস দত্ত। নার্গিস দেবী যখন গর্ভবতী ছিলেন, তখন সুনীলবাবু এবং নার্গিস দুজনে ঠিক করেন তাদের হবু সন্তানের নাম ঠিক করার জন্য একটি নতুন পন্থা অবলম্বন করতে হবে। আর সেটি হলো সংবাদপত্রে পাঠকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন দেওয়া যে হবু সন্তানের জন্য একটি ছেলে এবং একটি মেয়ের নাম সাজেস্ট করুন। বহু লোকে চিঠি লিখে তাদের নাম সাজেস্ট করে। সেই নামগুলির মধ্যে সঞ্জয় নামটি তাদের খুবই ভালো লাগে এবং পরবর্তীতে পুত্র সন্তান হওয়ায় তারা নামকরণ করেন সঞ্জয় দত্ত। 2013 সালে যখন সঞ্জয় দত্তকে জেলে যেতে হয়েছিল, তখন জেলের মধ্যে অন্যান্য কয়েদিদের মতো সঞ্জয় দত্তকেও পেপার ব্যাগ বানানোর কাজ দেওয়া হয়েছিল, যার জন্য পারিশ্রমিক হিসাবে তাকে দেওয়া হতো পার ডে 50 টাকা করে। 2016 সালে যখন তিনি জেল থেকে ছাড়া পান, তখন তার টোটাল ইনকাম হয়েছিল প্রায় 16,000 টাকা, যার মধ্যে প্রায় সমস্তই তিনি জেলের ক্যান্টিনে খরচ করে ফেলেছিলেন। কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জেল থেকে বেরোন, তার ব্যালেন্স টাকা বেঁচেছিল 450 টাকা, যেটা তিনি জেল থেকে বেরিয়ে তার স্ত্রী মান্যতার হাতে তুলে দেন। সঞ্জয় দত্ত তার জীবনে দুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। ফিল্ম বাস্তবের জন্য তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি জেতেন এবং দ্বিতীয়বার মুন্না ভাই MBBS এর জন্য তাকে বেস্ট কমেডিয়ান হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। एक काम करते हैं अपन, ये दीवार को खसका के ये बाजू का कमरा अंदर ले लेते, अपना एरिया बढ़ जाएगा यहाँ पे। সঞ্জয় দত্তের প্রথম ছবি রকির শুটিংয়েও তিনি খুব নেশা করতেন। যখন রকির শুটিংয়ের জন্য তিনি কাশ্মীর যাচ্ছিলেন, তখন ফ্লাইটেও পায়ের মোজার মধ্যে কোকেন লুকিয়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন ইন্টারভিউতে সঞ্জয় দত্ত নিজেই কনফেস করেছেন যে আমি রকির শুটিংয়ের মধ্যেও একদম নেশা করে টাল্লি হয়ে যেতাম। সঞ্জয় দত্ত তার জীবনের প্রথম সিগারেটটি মাত্র 9 বছর বয়সে পান করেন। ওই ছোট্ট বয়সেও সঞ্জয় তার বাবা সুনীল দত্ত এবং তার বন্ধুদের লাইফস্টাইল দেখে অবাক হতেন। যখনই বাবার বন্ধুরা তাদের বাড়িতে একত্রিত হতেন, সবাই মিলে সিগারেট পান করত, আর সঞ্জয় দত্তের এটা দেখে অনেক কৌতূহল হয়। একবার অ্যাস্ট্রে থেকে অর্ধেক জ্বলা সিগারেটটা ধরে তিনি টানতে শুরু করেন। কোনোভাবে সুনীল দত্ত এটা দেখতে পান। তিনি খুবই ক্ষুব্ধ হন সঞ্জয়ের উপর। সুনীল বাবুর মতে সঞ্জয় বাড়িতে বেশি আদর পেয়ে বাদর হয়ে গেছে, তাকে এবার বোর্ডিং স্কুলে পাঠাতে হবে। এ বিষয়ে তাকে পরামর্শ দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, কারণ এ সময় সুনীল দত্ত কংগ্রেস পার্টির একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন। সুনীলবাবু ইন্দিরা গান্ধীর কাছে সঞ্জয়ের ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেন এবং ইন্দিরা গান্ধী তাকে পরামর্শ দেন তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য। আর হয়েছিলও তাই, এবং পরবর্তী 9 বছর সঞ্জয় বোর্ডিং স্কুলেই কাটান। 9 বছর বোর্ডিং স্কুলে কাটানোর পর সঞ্জয়ের যখন কলেজ যাওয়ার সময় আসে, তখন সঞ্জয় স্থির করেন আমি আর কলেজে পড়াশোনা করব না। এই কথা তার বাবাকেও জানান, কিন্তু সুনীলবাবু পরিষ্কার জানিয়ে দেন তোমাকে গ্রাজুয়েট হতেই হবে, তারপর তুমি তোমার জীবনে যা ইচ্ছা তাই করো। কাজেই সঞ্জয়কে অ্যাডমিশন করানো হয় মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজে, যেখানে কলেজের প্রথম বর্ষে সঞ্জয় 1 থেকে 2 বারের বেশি কোনো ক্লাসই করেননি, এবং এইটাই ছিল সেই জায়গা যেখান থেকে সঞ্জয়ের ড্রাগ এডিক্ট হওয়ার পদযাত্রা শুরু হয়। কলেজে থাকা অবস্থায় সঞ্জয় ঠিক করেন তিনি ফিল্ম জগতে কাজ করবেন, কারণ ছোটবেলা থেকেই তার বাবা এবং মা এবং অন্যান্যদের ফিল্ম জগতের স্টারডাম দেখে তিনি বড় হয়েছেন। তিনি মনে করেছিলেন যে পড়াশোনা থেকে ফিল্ম লাইনে কাজ করা অনেক সহজ হবে।
তাই তিনি সোজা তার বাবাকে গিয়ে বলেন, বাবা আমি হিরো হতে চাই, আমি ফিল্মে কাজ করতে চাই। এটা শুনে সুনীলবাবু চরম রাগান্বিত হন এবং তিনি বলেন, তোমার কি মনে হয় পড়াশোনা থেকে ফিল্ম লাইনে কাজ করা বা হিরো হওয়া খুব সহজ কাজ? কিন্তু সঞ্জয় বলেন, না আমি হিরো হতে চাই। সুনীল দত্ত তখন বলেন, ঠিক আছে, হিরো হতে গেলে তোমাকে অন্তত 2-2.5 বছর প্রপার ট্রেনিংয়ের মধ্যে থাকতে হবে। সঞ্জয়ও কোনো আগে পিছনে না ভেবে তিনি বাবার কথায় হ্যাঁ করে দেন এবং পরবর্তী 2.5 বছর তাকে কঠোর অধ্যবসায়ের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে ছিল ক্যারাটে, সাঁতার, অ্যাক্টিং, আবৃত্তি, নাচ, গান ইত্যাদির প্রপার ট্রেনিং। ট্রেনিং শেষে প্রথম মুভিতে কাজ করেন রকিতে এবং ততদিনে সঞ্জয়ের মা নার্গিসের ক্যান্সার অন্তিম স্টেজে পৌঁছে যায়। নার্গিস দেবীর ইচ্ছা ছিল তার ছেলের প্রথম ছবির প্রিমিয়ার তিনি হলে গিয়ে বড় স্ক্রিনে দেখতে চান, কিন্তু দুঃখের বিষয় 3রা মে ছবি রিলিজের মাত্র 5 দিন আগে নার্গিস দেবী এ জগতের মায়া ত্যাগ করেন। 8ই মে যখন হলে মুভির প্রিমিয়ার চলছিল তখন সঞ্জয় তার মায়ের জন্য প্রথম সারিতে একটা সিট বুক করে রাখেন, যেটি তার মাকে উৎসর্গ করা ছিল। টিনা মুনিম এবং সঞ্জয় দত্তের প্রথম দেখা হয় রকি ছবির শুটিংয়ের সেটে এবং তারপর তাদের অ্যাফেয়ার চলে প্রায় 2 থেকে 2.5 বছর। কিন্তু এরপরে টিনা মুনিম তার থেকে ব্রেকআপ করে নেন। টিনার কথা অনুযায়ী সঞ্জয় এ সময় চরম ড্রাগ এডিক্ট হয়ে পড়েছিলেন। এ সময়ে তার হুঁশ জ্ঞানও থাকতো না, কখন খাওয়া, কখন স্নান করা, ছবির শুটিংয়ে আসা লেট করা ইত্যাদির জন্য টিনা তার থেকে ব্রেকআপ করে নেন। একবার রকি ছবির একটা আউটডোর শুটিংয়ে একজন লোক টিনা মুনিমকে অনেক বিরক্ত করতে থাকেন। সঞ্জয় খবর পেয়ে গিয়ে সেই লোককে সেখানেই মারতে থাকেন। সঞ্জয় এই ব্যাপারে নিজেই অনেক ইন্টারভিউতে বলেছেন। সঞ্জয় বলেন, আমি সে সময় খুবই ইয়াং ছিলাম এবং টিনার জন্য প্রোটেক্টিভ ছিলাম। কোনো একজন অসভ্য লোক তার সঙ্গে দুর্ব্যবহার করছে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি তৎক্ষণাৎ সেখানে যাই এবং তাকে মারতে শুরু করি। দুজনে আলাদা হয়ে যাওয়ার পরেও সঞ্জয় টিনার প্রতি খুবই পজেসিভ ছিলেন। পরবর্তীতে টিনা এবং ঋষি কাপুরের একটি ছবির শুটিং চলছিল এবং এরই মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। সঞ্জয় এটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি। বন্ধু গুলছেন গ্রোভারকে নিয়ে পৌঁছে যান ঋষি কাপুরের ঘরে, কিন্তু সেখানে ঋষি কাপুরের স্ত্রী নিতু সিং ব্যাপারটা হ্যান্ডেল করেন এবং তাকে অ্যাসিওর করেন যে এই ধরনের কোনো খবরই সত্য নয়, এটা একটি গুজব মাত্র। টিনার সঙ্গে ব্রেকআপের পরে সঞ্জয় কিমি কাটকারের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন। এ সময় কিমি কাটকার একজন বোল্ড অ্যাক্ট্রেস হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু এই সম্পর্কটাও বেশি দিন টেকেনি। বলা হয় এই সম্পর্কটাও ভেঙে যায় সঞ্জয়ের ড্রাগ অ্যাডিকশনের জন্য। সঞ্জয়ের নেশা করার অভ্যাস দিন দিন বাড়তেই থাকে। তিনি নিজে একটি ঘটনা শেয়ার করেন, বলেন, একদিন আমি ঘুম থেকে উঠে আমার বাড়ির চাকরকে কিছু খাবার দেওয়ার জন্য বলি আমার খিদে পেয়েছে, কিন্তু চাকরটি তার সামনে বসে কাঁদতে শুরু করেন। তাকে জিজ্ঞেস করায় সে কাঁদতে কাঁদতে বলেন, মালিক আপনি 2 দিন পর ঘুম থেকে উঠলেন। সঞ্জয় এই কথায় বলেন, আমি জানি না আমি 2 দিন ধরে ঘুমিয়েছিলাম। এরপর সঞ্জয় দত্ত নিজেই স্থির করেন এরকমভাবে বেশি দিন চললে আমি আর বাঁচব না। তাই তিনি নিজের মনে শক্তি যোগান এবং বাবা সুনীলবাবুর সঙ্গে কথা বলেন, বাবা আমি এই ড্রাগের নেশা ছাড়তে চাই, আপনি আমাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দিন। এরপর সুনীল দত্ত সঞ্জয়কে আমেরিকার একটি রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেন, যেখানে তার 1 বছর পর্যন্ত চিকিৎসা হয়। আমেরিকায় রিহাবে থাকা অবস্থায় সঞ্জয় ঠিক করেন, আমি আর ভারতবর্ষে যাব না, আমি এখানেই কোনো ছোটোমোটো একটা বিজনেস করব। কারণ ওই রিহ্যাব সেন্টারেই আমেরিকার একজন বিজনেসম্যানের সঙ্গে তার পরিচয় হয়, আর সেই বিজনেসম্যান আমেরিকাতেই সঞ্জয়কে একটি বিজনেস পার্টনার হিসাবে অফার করেন। সঞ্জয় যখন তার বাবাকে এই কথা জানান, সুনীলবাবু তখন সঞ্জয়কে বলেন, তোমাকে অন্তত আর একবার ফিল্মে নিজের ক্যারিয়ারটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা উচিত। সঞ্জয় তো ফিল্মে কাজ করার আর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তিনি বাবার কথাকেও অমান্য করতে পারেননি। তাই তিনি ইন্ডিয়াতে এসে আরও একবার ফিল্মে কাজ করার জন্য তৈরি হন। রিহ্যাব থেকে দেশে ফেরার পর সঞ্জয় চেয়েছিলেন তিনি অনেকটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকবেন, কোনো অনিয়ম করবেন না। তাই তিনি জিম জয়েন করেন এবং নিজের শরীর তৈরিতে মন দেন।
রিহ্যাবে থাকার সময় তিনি আর্নল্ড সোয়াসনিগারের অনেকগুলো ছবি দেখেছিলেন, আর সেখান থেকেই তিনি নিজের শরীর তৈরি করার প্রতি অনুপ্রাণিত হন। রিহ্যাব থেকে ফেরার পর সঞ্জয় দত্তের পরপর দুটো ছবি রিলিজ করে, কিন্তু দুটো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, একদমই চলে না। আর তারপরই সঞ্জয় দত্তের দেখা হয় বলিউডের একজন নতুন ডিরেক্টরের সঙ্গে, যাকে পরবর্তীতে পুরো বিশ্ব চেনে মহেশ ভাট নামে। মহেশ ভাট সঞ্জয়কে নাম ছবির জন্য অফার করেন এবং তাকে কাস্টও করেন। मुझे यहाँ से बाहर भेज दे भाई, मैं यहाँ बहुत नहीं रह सकता। तू समझ रहा है मैं क्या बोल रहा हूँ? নাম ছবিটি বক্স অফিসে চলার সঙ্গে সঙ্গে সঞ্জয় দত্তের অ্যাক্টিংও ক্রিটিকদের নজরে আসে। তারাও সঞ্জয় দত্তের অ্যাক্টিং সম্পর্কে লিখতে শুরু করেন, আর এর ফলশ্রুতিতে সঞ্জয়কে একের পর এক ছবি অফার হতে শুরু করে। সঞ্জয় দত্তের মতে মহেশ ভাটি তাকে বলিউডে রিলঞ্চ করেন এবং যার জন্যই তার ক্যারিয়ার ঊর্ধ্বমুখী হয়। 1986 সাল সঞ্জয়ের জীবনে একটি স্বর্ণযুগ বলা চলে, যেখানে তার ড্রাগ অ্যাডিকশন সম্পূর্ণ চলে গিয়েছে এবং নাম ছবির জন্য চারিদিকে সুনামও হয়েছে। পরবর্তী বিভিন্ন ছবির জন্য তিনি অফারও পাচ্ছেন, কিন্তু এরই মধ্যে তার জীবনের সবথেকে খারাপ সময় শুরু করে যখন তার সঙ্গে দেখা হয় রিচা শর্মার। রিচা বলিউডে সদ্য এসেছিলেন, সঞ্জয়ের সঙ্গে অ্যাফেয়ার হয়, আর মাত্র 1 বছরের মধ্যেই তারা স্থির করেন তারা বিয়ে করবেন। নিউ ইয়র্কে গিয়ে তারা বিয়েটাও সেরে ফেলেন। 1988 সালে তাদের পরিবারে একজন নতুন সদস্য আসে, কিন্তু তার মেয়ের জন্মের মাত্র 4 মাস পর থেকেই রিচার চরম সিভিয়ার হেডেক শুরু হয়। ক্রমেই জানা যায় রিচা শর্মার ব্রেনে টিউমার হয়েছে। সঞ্জয় তৎক্ষণাৎ তাকে নিউ ইয়র্কের সেই একই হসপিটালে ভর্তি করেন যেখানে তার মা নার্গিসের চিকিৎসা হয়েছিল। সঞ্জয়ের জীবনে নেমে আসে এক চরম অন্ধকার, যেখানে তার কেরিয়ার উঠেছিল সাফল্যের শীর্ষে। অন্যদিকে মায়ের মৃত্যুর পর তিনি যেখানে ধীরে ধীরে স্টেবল হচ্ছিলেন, সেখানেই তার স্ত্রীর ব্রেনে টিউমার। একদিকে তার ঊর্ধ্বগতির কেরিয়ার, অন্যদিকে রিচা নিউ ইয়র্কে ভর্তি। তাই এদিকে কেরিয়ার সামলানোর সঙ্গে সঙ্গে কয়েকদিন অন্তরই তাকে নিউ ইয়র্ক যেতে হতো রিচার দেখাশোনা করার জন্য। আর এরই মধ্যে সঞ্জয় এবং মাধুরী দীক্ষিতেরও একটা অ্যাফেয়ার শুরু হয়। তারা অন স্ক্রিনেও খুব ভালো কাজ করছিলেন। রিচা পরবর্তীতে জানান, আমি নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে অ্যাফেয়ার শুরু হয় এবং মাধুরীর জন্যই আমাদের সংসারে অশান্তিও শুরু হয়। রিচা ক্যান্সার থেকে কিছুটা ওভারকাম করেন এবং সঞ্জয়ের সঙ্গে তার ডিভোর্স ফাইল হলে সঞ্জয় চেয়েছিলেন তার মেয়ে ত্রিশালার কাস্টাডি, কিন্তু রিচার পরিবার সেটাতে রাজি হননি, কারণ সঞ্জয়ের বিরুদ্ধে চলছিল তখন কেস। তাই রিচার পরিবার চায়নি মেয়ে সঞ্জয়ের কাছে থাকুক। কেস চলে 5 বছর ধরে। আর এরই মধ্যে আবার রিচার ব্রেন ক্যান্সার ধরা পড়ে। অবশেষে 1996 সালে রিচা শর্মার মৃত্যু হয়। ততদিনে মেয়ে ত্রিশালার 10 বছর পূর্ণ হয়ে গেছে। তাই তখন সঞ্জয় দত্তের পরিবারও স্থির করেন মেয়ে 10 বছর আমেরিকায় কাটিয়েছে এবং সেখানকার কালচারেই সে বড় হচ্ছে, তাই সেখানেই থাকা তার ভালো, তাই সেখানেই তার বড় হওয়া সব থেকে বেস্ট হবে। সঞ্জয় ঠিক করেন মেয়ে আমেরিকাতেই বড় হবে এবং যখন ইচ্ছা তখনই সে দেশে ফিরে সবার সঙ্গে দেখা করতে পারবে। তাই পরবর্তীতে মেয়েও সেখানেই থেকে যায় এবং এখনো পর্যন্ত সঞ্জয় সবসময় তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ত্রিশালার যখন 10 বছর বয়স হয়, কোর্টের অর্ডার হয় ত্রিশালার বায়োলজিক্যাল ফাদার সঞ্জয়, তাই তার কাস্টাডি সঞ্জয় দত্তকেই পাওয়া উচিত। কিন্তু ততদিনে সঞ্জয় দত্তের পরিবারের মন বদলে যায়। তারা চান মেয়ে 10 বছর বয়স পর্যন্ত নিউ ইয়র্কের অ্যাটমসফিয়ারে বড় হয়েছে, তাই তাকে সেখান থেকে ভারতে নিয়ে আসা ঠিক হবে না। সে সেখানেই বড় হোক এবং যখন চাইবে তখন ভারতে এসে সবার সঙ্গে দেখা করতে পারবে এবং চাইলে এখানে থেকেও যেতে পারবে। সাজন ছবির জন্য প্রথমে আমির খানকে অ্যাপ্রোচ করা হয়, কিন্তু আমির খান তখন কোনো ফার্স্ট টাইম ডিরেক্টরের সঙ্গে কাজ করতে রাজি হননি। তাই অফারটি আসে সঞ্জয় দত্তের কাছে। আর সাজনই ছিল সেই ছবি যে ছবির জন্য তিনি প্রথমবার ফিল্মফেয়ার নমিনেশন পান। आकाश, इसीलिए आज तक जो तूने किया वो सब झूठ था, फरेब था, नाटक था। এরপর সঞ্জয় দত্ত 1992 সালে করেন ইয়ালগার। एमएलए खरीदने के लिए पापा से पैसे लेते हो, अपने दुश्मनों को रास्ते से हटाने के लिए
पापा की मदद लेते हो। पापा ने तुम्हें कभी इनकार नहीं किया और तुम्हारी ये এই ছবিটি বক্স অফিসে তেমন সফল না হলেও সঞ্জয় দত্তের মনে থেকে যাবে সারা জীবন। কারণ এই ছবির শুটিংয়ের সময়ই এই ছবির ডিরেক্টর, প্রডিউসার এবং অ্যাক্টর ফিরোজ খান সঞ্জয় দত্তকে দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের সঙ্গে দেখা করিয়েছিলেন। আর সেখান থেকেই সঞ্জয় দত্তের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন শুরু হয়। সানাম ছবির প্রডিউসার সমীর হিঙ্গোরা এবং হানিফ কারওয়ালা, যাদের সঙ্গে সঞ্জয় দত্তের পরিচয় হয় এই ছবির শুটিংয়ের সময়, সঞ্জয় দত্তের অনুরোধে তারাই সঞ্জয়কে বন্দুক এনে দেয়। সঞ্জয় দত্তকে 3টি AK-47 এবং কিছু হ্যান্ড গ্রেনেড এনে দেওয়া হয়েছিল, কিন্তু সঞ্জয় সেখান থেকে একটি মাত্র AK-47 নিজের কাছে রাখেন এবং বাকি সমস্ত কিছু ফেরত দেন। সঞ্জয় দত্ত বলেন, আমি নিজের এবং পরিবারের সেফটির জন্য এই গান আমার কাছে রেখেছিলাম। এরপর 1992 সালে যখন মুম্বাই বিস্ফোরণ হয়, তখন সেই দুই প্রডিউসার সমীর এবং হানিফ গ্রেপ্তার হয় এবং তাদের কানেকশন আন্ডারওয়ার্ল্ড ডন আবু সেলিমের সঙ্গে পাওয়া যায়। আর বম্বে হামলার জন্য অস্ত্র এবং বম তারাই সাপ্লাই করেছিল। আর তার ফলশ্রুতিতে সঞ্জয় দত্তকেও গ্রেপ্তার করা হয়। সঞ্জয় দত্তকে অ্যারেস্ট করে যখন কোর্টে পেশ করা হয়, তখন সঞ্জয় দত্ত বলেন, এই বন্দুক আমার পরিবারের সেফটির জন্য আমি রেখেছিলাম, কারণ সে সময় বাবরি মসজিদ ধ্বংসের পর সুনীল দত্তকে অনেক মারার জন্য হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু জজ সাহেব সঞ্জয় দত্তের এই বক্তব্য একদমই মানতে পারেননি, কারণ অলরেডি সঞ্জয় দত্তের পরিবারের কাছে 3টি লাইসেন্সওয়ালা বন্দুক আগে থেকেই ছিল। কোর্ট এটা মানতে রাজি হননি যে তার কাছে আগে থেকে 3টি লাইসেন্সওয়ালা বন্দুক থাকা সত্ত্বেও কেন তাকে 4র্থ বন্দুক ইললিগাল প্রসেসে নিজের কাছে রাখতে হলো। কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং 1993 সালে সঞ্জয় দত্তকে জেলে যেতে হয়। 1993 সালে যখন খলনায়ক ছবিটি রিলিজ হয়, তখন সঞ্জয় দত্ত জেলে ছিলেন। আর এই ছবির প্রমোশনের জন্য সঞ্জয় দত্তের জেলে থাকার ব্যাপারটাকে পরিচালক সুভাষ ঘাই অ্যাডভান্টেজ হিসাবে নেন। नायक नहीं खलनायक हूँ मैं। এই খলনায়ক ছবিটির ট্যাগলাইন তৈরি করেন, ইয়েস আই অ্যাম দ্য ভিলেন। আর ছবিটির প্রমোশনে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয় যেন সঞ্জয় দত্ত রিয়েল লাইফেও ভিলেন। ছবির পোস্টারেও সঞ্জয় দত্তের জেলে থাকার ছবিটাকে প্রমোট করা হয়। আর এভাবেই খলনায়ক সারা দেশে সুপারহিট হয় এবং খলনায়ক ছবিটি 1993 সালের বেস্ট সেকেন্ড হাইয়েস্ট আর্নিং ফিল্ম হিসাবে অভিহিত হয়। জেল যাওয়ার আগে সঞ্জয় কোনোদিন পুজো পাঠও করেননি, কিন্তু জেলে যাওয়ার পর তিনি কিছুটা ধার্মিক হয়ে যান। তিনি সেখানে রামায়ণ, মহাভারত, হনুমান চল্লিশা পাঠ করতে থাকেন এবং সঞ্জয় দত্ত পরবর্তীতে বলেন, জেলে যাওয়ার কারণে মানুষের জীবনের আসল মূল্যবোধটি আমি বুঝতে পেরেছি। জেলে থাকা অবস্থায় সেবারই প্রথম ছিল যখন রাখি বন্ধনের সময় সঞ্জয় তার বোনেদের সঙ্গে ছিলেন না, তাই তার ছোট বোন টিনা দত্ত চলে যান জেলে ভাইকে রাখি পরানোর জন্য। রাখি বাঁধার পর সঞ্জয় দত্তের কাছে তার বোনকে দেওয়ার মতো কিছুই ছিল না, তাই জেল ক্যান্টিনে খাবার খাওয়ার দুবেলার কুপন তার বোনকে দিয়ে দেন, যে কুপন দেখিয়ে ক্যান্টিন থেকে কয়েদিরা খাবার পান। এই দুবেলার কুপন বোনকে দিয়ে দেওয়ার জন্য তিনি দুবার খাবার পাননি। আর এটা দেখার পর টিনা ভাইয়ের দুঃখে কেঁদে বুক ভাসান। টিনা আজ পর্যন্ত দাদার দেওয়া সেই গিফট সযত্নে সামলে রেখেছেন। মাধুরীর পরে সঞ্জয় দত্তের জীবনে এন্ট্রি হয় রিয়া পিল্লাইয়ের। আর রিয়া তখন একজন অ্যাডভার্টাইজমেন্ট মডেল ছিলেন। সঞ্জয় যখন জেলে ছিলেন তখন রিয়া বহুবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকেই তাদের মধ্যে একটা ক্লোজনেস তৈরি হয় এবং 1998 সালে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সঞ্জয় দত্ত রিয়াকে ভ্যালেন্টাইন্স ডের দিন প্রপোজ করেন এবং কাউকে কিছু না বলে ওই দিনই মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে নেন। এমনকি সুনীল দত্ত জানতে পারেননি সঞ্জয়ের বিয়ে সম্পর্কে, যদিও পরবর্তীতে নিউজের মাধ্যমে সুনীল দত্ত জানতে পারেন সঞ্জয় দত্ত বিয়ে সেরে ফেলেছেন এবং তিনি প্রত্যেকবারের মতো খুবই খুশি হন। সঞ্জয় এবং রিয়ার বিবাহ সম্পন্ন হওয়ার কয়েক বছরের মধ্যেই তাদের এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স দেখা যায়, যেখানে রিয়া লিয়েন্ডার পেজের সঙ্গে ডেট করতে থাকেন। এই সমস্ত দেখে সঞ্জয় দত্ত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। তারা বহুদিন সেপারেট থাকেন, কিন্তু ডিভোর্স হয় না। অবশেষে 2005 সালে রিয়া এবং সঞ্জয়ের অফিসিয়াল ডিভোর্স হয়।
এবার আমরা জানব সঞ্জয় দত্তের বর্তমান স্ত্রী মান্যতা সম্পর্কে। মান্যতার জীবনে প্রথম থেকেই অনেক সমস্যা ছিল। সমস্ত বাধা পেরিয়ে তিনি সঞ্জয় দত্তের জীবনে এসেছিলেন এবং থিতু হতে শুরু করেছিলেন। ঠিক সেই সময়ই আরও এক বাধা। তার সামনে এসে হঠাৎ হাজির হন তার প্রাক্তন স্বামী। সেই স্বামী পালি হিলে দত্ত বাড়িতে হাজির হয়ে মান্যতা সম্পর্কে এমন সব তথ্য সামনে এনেছিলেন যা জানার পর তুমুল সমালোচনা শুরু হয়েছিল। মান্যতার প্রকৃত নাম ছিল দিলনওয়াজ শেখ। মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্ম, যদিও ছেলেবেলার পুরোটাই কেটেছিল দুবাইয়ে। বড় হয়ে দেশে ফেরেন তিনি। তারপর বলিউডে নিজের ভাগ্য যাচাই করতে শুরু করেন। কোনো ভালো ছবি তিনি পাননি, উপরন্তু একটি বি গ্রেড ছবিতে কাজ করার সুযোগ পান। সে সময় মান্যতার বাবা মারা গিয়েছিলেন। পুরো পরিবারের দায়িত্ব ছিল মান্যতার উপর, ফলে দ্বিতীয় শ্রেণীর ছবিতেই অভিনয় করেন তিনি। সে সময় ছবির এক প্রযোজক তাকে সঞ্জয় দত্তের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখন দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমস্যায় জর্জরিত ছিলেন। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের মামলা চলছিল সঞ্জয় দত্তের। ক্রমে সঞ্জয়ের মনে জায়গা করে নেন মান্যতা। মান্যতাকে বিয়ে করে পালি হিলে দত্ত বাড়িতে নিয়ে ওঠেন সঞ্জয়। কিন্তু এই বিয়ে সঞ্জয়ের বাড়ির সদস্যরা মন থেকে মেনে নিতে পারেননি। এর মধ্যেই সবাইকে চমকে দিয়ে তার প্রাক্তন স্বামী প্রকাশ্যে চলে আসেন। নিজের সঙ্গে মান্যতা এবং এক সন্তানের ছবি নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। দাবি করেন সঞ্জয়ের সঙ্গে মান্যতার বিয়ে বেআইনি। পাশাপাশি তার আরও দাবি ছিল মান্যতা তার এক সন্তানের মা এবং সঞ্জয়কে বিয়ে করার সময় তিনি নাকি 6 মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। তার স্বামী রহমান আদালতেও মামলা করেছিলেন। এ সময় সঞ্জয় কিন্তু সমালোচনায় গা ভাসাননি, স্ত্রীর পাশেই ছিলেন তিনি। পরবর্তীকালে রেহমানের সত্যি সামনে উঠে আসে। রেহমান নামে ওই ব্যক্তি গ্রেপ্তারও হন। মিথ্যা তথ্য দিয়ে আরও কয়েকজন অভিনেত্রীকেও এভাবেই ফাঁসানোর চেষ্টা করেছিলেন তিনি। খুব তাড়াতাড়ি সঞ্জয়ের জীবন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন মান্যতা। তার বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা এবং বন্ধুদের উপর টাকা ওড়ানো বন্ধ করে দেন স্ত্রী। সমস্ত সমস্যা কাটিয়ে সঞ্জয় এবং মান্যতা নিজেদের জীবন পথে এগিয়ে চলেছিলেন সুন্দরভাবে। এরই মাঝে তাদের জীবনে বেজে ওঠে আরেক দুঃখের সুর। 2020 সালের আগস্টে সঞ্জয়ের ফুসফুসে 4র্থ স্তরের ক্যান্সার ধরা পড়ে। সঞ্জয় ভেবেছিলেন বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন, কিন্তু সারা পৃথিবী তখন যেহেতু কোভিড আক্রান্ত, ভিসা পাননি চিকিৎসার জন্য। পরে অভিনেতা ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন একজন ভালো ক্যান্সার বিশেষজ্ঞের খোঁজ দেন। তখন ডাক্তার তাকে চুল পড়া এবং বমির বিষয়ে সতর্ক করেছিলেন। তখন তিনিও বলেছিলেন মেরে কো কুছ নেই হোগা। শুধু তাই নয়, প্রত্যেকবার কেমোথেরাপির পরে রোজ 1 ঘন্টা বসে বসে সাইকেল চালাতেন অভিনেতা। তারপরে 2-3 ঘন্টা ব্যাডমিন্টন খেলতেন। এভাবেই ক্যান্সার এবং জীবন সংগ্রামে লড়াই করেছেন সঞ্জয় দত্ত। পরিবার এবং অনুরাগীদের দুশ্চিন্তা মুক্ত করে বর্তমানে তিনি অনেকটাই রোগমুক্ত।